হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা এবং সেই সাথে ডিগ্রি পাস প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি মনোযোগের সাথে দেখবে এবং তোমাদের লেকচারগুলো বিগত সময়ের মতোই কাজে লাগবে এবং পাশাপাশি মনোযোগ রাখবে এবং লেখাপড়াগুলোকে অব্যাহত রাখবে। আমরা শুরু করতে যাচ্ছি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বই থেকে 10ম অধ্যায়ে। আমরা বিগত সপ্তাহে যে লেকচারটি আরম্ভ করেছিলাম সেটির আজকে দ্বিতীয় লেকচার। তো সবাই নিশ্চয় প্রস্তুতি নিয়ে রেখেছ। তো আমরা যেখানে আলোচনা করছিলাম যে বিগত সপ্তাহে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোর মধ্যে ছিল যে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে, ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট ছিল সেইগুলো, ফিনান্সিয়াল স্টেটমেন্টের বৈশিষ্ট্য এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে তথ্যগুলো রয়েছিল সেই তথ্যের ব্যবহারকারী কারা ছিল সেই সম্পর্কে তোমাদের সাথে কিছু আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে বাকি অংশগুলো অর্থাৎ থিওরিটিক্যাল যে অংশগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি, আশা করি মনোযোগ রাখবে। তো প্রথম বিষয় হচ্ছে যে আর্থিক বিশ্লেষণ কাকে বলে। তো আর্থিক বিশ্লেষণ যদি আমরা একটু মনোযোগ দিই তাহলে বুঝতে পারবো যে কি বলা হয়েছে এখানে। অর্থাৎ আর্থিক বিশ্লেষণ বলতে চূড়ান্ত আর্থিক বিবরণী সমূহের বিভিন্ন অংশের বিভিন্ন সময়কালে আয়, ব্যয়, সম্পদ ও দায় রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক পরিমাপ ও মাত্রা নির্ণয় করে ব্যবসার ফলাফল, আর্থিক অবস্থা, সক্ষমতা, দুর্বলতা, সম্ভাবনা সম্পর্কে আরও সুগভীর ও দিক নির্দেশনামূলক বিশ্লেষণকে বুঝিয়ে থাকে। তো এই জন্য আমরা দেখো এখানে বলছি যে সর্বপ্রথমে আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রয়োজন দেখা দেয় যদি আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে মৌলিক কোনো ধারণা যদি গ্রহণ করতে যাই। যে একজন বিনিয়োগকারী হতে হলে আর্থিক বিশ্লেষণের মৌলিক বিষয় অবশ্যই তোমাদের জানা দরকার, বা বিনিয়োগের জন্য আর্থিকভাবে সচ্ছল সম্ভাবনাময় কোনো কোম্পানি চিহ্নিত করতে হলেও কিন্তু এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। তো দেখো যে এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণের আরও কিছু ধরো যদি আমি সংজ্ঞার যদি কথা বলি তাহলে আমি একটু বই থেকে তোমাদের একটা পাঠ করে শোনাই যে একটি ফার্মের অবস্থা ও কার্যকলাপ সম্পর্কে অধিকতর ধারণা লাভের উদ্দেশ্যে আর্থিক বিবরণী বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক মূল্যায়নের প্রক্রিয়াকে আর্থিক বিশ্লেষণ বলা হয়। তো যাই হোক, আর্থিক বিশ্লেষণী সম্পর্কে বলা যায় যে এটি একটি প্রক্রিয়া বা ব্যবসার অতীত বর্তমান আর্থিক তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল মূল্যায়নপূর্বক ভবিষ্যৎ ঝুঁকি ও সম্ভাবনা পরিমাপ করে। তো এই কথাগুলো যখন বলছি তো যাই হোক, তোমাদের সাথে যে বিষয়গুলো কথা বলছিলাম সেই বিষয় সম্পর্কে আরেকটু বলি যে আমাদের এই অনুপাত বিশ্লেষণ আসলে মূলত পারস্পরিক সম্পর্কযুক্ত দুইটি বিষয়ের মধ্যে আসলে তুলনা করে থাকে, কোনটা ভালো কোনটা মন্দ। বা এইখানে আসলে যে বিষয়টা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে যে এই আর্থিক বিশ্লেষণটা হচ্ছে আমাদের পোস্ট ডেটেড মানে হচ্ছে যে কাজটা আমরা করে ফেলেছি তার উপরে আসলে আমাদের যদি বলি যে অ্যানাটমি করা, অর্থাৎ বিশ্লেষণ করা বা কাটাছিড়া করা। এই যে আমাদের হিসাব বিজ্ঞানের যে কাটাছিড়াগুলো সেগুলো আসলে মূলত আমরা করে থাকি। তো এখানে আমাদেরকে ওই সম্পর্কযুক্ত বিষয়গুলোকে মূলত খুঁজে বের করতে হবে যে আসলে কার সাথে কার সম্পর্ক। এই বিষয়গুলোই আসলে দেখতে হবে যে পারস্পরিক সম্পর্কযুক্ত বিষয়বস্তু ছাড়া কিন্তু আমরা এই অনুপাত বিশ্লেষণ কিন্তু করতে পারি না। তো দেখো যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোর দিকে যদি আমরা আবারও আলোকপাত যদি করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এখন এই যে অনুপাত বিশ্লেষণে যে আমরা যখন করি আসলে এইখানে একটু বলে রাখি যে আর্থিক বিশ্লেষণ কিন্তু শুধুমাত্র এই অনুপাত বিশ্লেষণই না, এখানে মূলত আমরা 3 ধরনের বিশ্লেষণকে আলোচনা করে থাকি। একটি হচ্ছে উলম্ব বিশ্লেষণ, আরেকটি হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ এবং অনুপাত বিশ্লেষণ। এই 3 ধরনের বিশ্লেষণ আমরা করে থাকি। তো কিছু বিষয় নিয়ে কথা বলি যে প্রথম বিষয় হচ্ছে যে আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য কী। আসলে উদ্দেশ্য অনেকগুলো, যেমন আমরা একটু আগে যখন সংজ্ঞাগুলো বলেছি তখনই বলেছি যে এই ফলাফলগুলোকেই আমরা বিশ্লেষণ করে থাকি। অর্থাৎ আর্থিক ফলাফল,
এবং আর্থিক অবস্থা, এই দুইটাকে সবচেয়ে বেশি আমরা করে থাকি মালিকানা সত্ত্ব বা অন্যান্য যে সমস্ত সম্পদ দায় তুলনা আমরা করে থাকি। সেই তুলনা করার পাশাপাশি প্রতিষ্ঠানের সফলতা এবং ব্যর্থতাকে খুঁজে আমরা বের করে থাকি। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। যে আমি এখন যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে যে অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্যটা কী। আসলে আর্থিক বিশ্লেষণের উদ্দেশ্য তোমার অনেকগুলো রয়েছে। যেমন এখানে যে সমস্ত সম্পর্কযুক্ত যে পক্ষগুলো রয়েছে, যেমন ধরো মালিক, ব্যবস্থাপক, ঋণদাতা বা আমরা বলে থাকি পাওনাদার, দেনাদার, বিনিয়োগকারী, সংশ্লিষ্টদের মধ্যে তথ্য সরবরাহ করাই কিন্তু মূলত এই অনুপাত মানে আর্থিক বিশ্লেষণের অন্যতম উদ্দেশ্য। তো তথ্যগুলো যে সাধারণত তথ্যগুলো বলা হয়েছে যে একটি মানদণ্ডের যাচাইয়ের করে বিভিন্ন পক্ষ তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগায়। যেমন স্বল্পমেয়াদী ঋণদাতা বা পাওনাদার আর্থিক তারল্য সম্পর্কে যদি জানতে চায় তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণ থেকে জানতে পারে। তো যাই হোক, আমি একটু পর্যায়ক্রমিক একটু আলোচনা করি যে আসলে কী শুদ্ধ মানে এই উদ্দেশ্যগুলো হতে পারে। যে একটি বিষয় হচ্ছে যে ব্যবসাটি বর্তমান এবং ভবিষ্যৎ মুনাফা অর্জন ক্ষমতা সম্পর্কে অবহিত হওয়া যায়। এই যে আর্থিক বিশ্লেষণ রয়েছে সেটা যে কোনো প্রক্রিয়া হতে পারে, যে তার সফলতা ব্যর্থতা। এরপরে আমরা বলেছি যে প্রতিষ্ঠানের তারল্য অবস্থা সম্পর্কে জানা যায়, যেমন সচ্ছলতার যে সমস্ত অনুপাতগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি। প্রকৃত আর্থিক অবস্থাও এখান থেকে জানা যায়। সামগ্রিক ব্যবসায়িক পরিচালনার দক্ষতা সম্পর্কে আমরা এখান থেকে বলতে পারি। অন্য ফার্মের সাথে তুলনামূলক চিত্র আমরা এখান থেকে ফুটিয়ে তুলতে পারি। তো ভবিষ্যতে গতি প্রকৃতি, এই যে ব্যবসার গতি প্রকৃতি যেটা রয়েছে সেইটা সম্পর্কে জানা যায়। সফলতা এবং ব্যর্থতা চিহ্নিত করে সফল হলে পরে সেইটার সম্পর্কে আরও বেশি মনোযোগ দেওয়া যায় বা ভবিষ্যতে কর্মকাণ্ডগুলোকে আমরা স্থির করতে পারি। আর যদি দুর্বলতা থাকে তাহলে সেই সমস্ত দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কিন্তু এই মানে বিভিন্ন ধরনের যে বিশ্লেষণ রয়েছে বা আর্থিক বিশ্লেষণ রয়েছে সেটা কিন্তু কাজে আসে। তো এইরকম আরও আছে যে যদি ঝুঁকি থাকে, ঝুঁকি মেজারমেন্টও কিন্তু আসলে এখান থেকে করে থাকে, যে প্রতিষ্ঠান আসলে কী পরিমাণ ঝুঁকির মধ্যে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে সেই সম্পর্কেও কিন্তু এই আর্থিক বিশ্লেষণ থেকে জানা যায়। এর সক্ষমতা, দুর্বলতা, ব্যবস্থাপকীয় যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো যথার্থ কি নাই, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে বা অনুকূলে এই আর্থিক বিশ্লেষণ কিন্তু সহায়তা করে থাকে। তো সেটা যেমনই হোক না কেন, প্রতিষ্ঠান যদি দুর্বল হয়ে থাকে সেই ক্ষেত্রেও সতর্কতা কিন্তু করে যে একটি বছর যখন পার একটি হিসাবকাল বা একটি হিসাব বছর যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে সেটা যখন নাকি এই যে হিসাব বিভাগে যে সমস্ত কর্মী রয়েছে তারা যখন, যাদের দায়িত্বপ্রাপ্ত কর্মী যারা, অর্থাৎ এই সমস্ত অনুপাত বিশ্লেষণ বলি, উলম্ব বিশ্লেষণ বা সমান্তর বিশ্লেষণ, যে ধরনের বিশ্লেষণ করুক না কেন, তার যে বিশ্লেষণ আকারে তারা যে মতামত দিয়ে থাকে কিংবা তারা প্রতিষ্ঠানের গতি প্রকৃতি সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করে থাকে সেই সংক্রান্ত কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কিন্তু তাদের আগামী দিনের সিদ্ধান্ত নিতে কিন্তু যথেষ্ট কিন্তু সহায়ক হয়। তো এই কারণে দেখা যায় যে এই যে আর্থিক বিশ্লেষণ যে শুধুমাত্র মানে প্রতিষ্ঠানকেই যে শুধুমাত্র সাহায্য করে তা না, এর ঋণদাতা যারা রয়েছে তারাও কিন্তু সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ প্রতিষ্ঠানের এইরকম অবস্থায় তারা ঋণ দিবে কিনা, ক্যাশ ফ্লোর এই অবস্থা বা ভালো বা মন্দ যে অবস্থায় হোক না কেন, যদি ক্যাশ ফ্লোটা ভালো যদি হয় তাহলে তারা ঋণ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকে, যে ক্যাশ ফ্লোটা যদি খারাপ হয় তাহলে কিন্তু ফেরত পাবে না। এরকম যদি প্রতিষ্ঠান যদি নিট লাভ বা অর্জনের হার যদি তার বেশি হয়ে থাকে অথবা মোট লাভ বেশি কিন্তু নিট লাভটা কম, এখানে কিন্তু তারা দুর্বলতা বের করে থাকে যে তাদের পরোক্ষ ব্যয়ের পরিমাণ বেশি হওয়ার কারণে তাদের এই মোট লাভ হওয়া সত্ত্বেও তাদের নিট ক্ষতির পরিমাণ কিন্তু হতে পারে। যে সেই ক্ষেত্রে তারা আবার রেমিডি নিতে পারে, যে প্রতিষ্ঠান কী ধরনের গতি প্রকৃতির মধ্যে যদি সামনের দিনগুলো যদি পরিচালিত করে তাহলে এই প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য কীভাবে অর্জন করবে সেই সংক্রান্তও কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো যাই হোক, তোমরা বই খুললে দেখবে যে আরও অনেক মানে এই উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করা হয়েছে, যে প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গিতে অথবা বিনিয়োগকারী দৃষ্টিভঙ্গিতে অথবা ঋণদাতা বা যারা সাপ্লায়ার রয়েছে তাদের দৃষ্টিভঙ্গিতে বিভিন্নভাবে কিন্তু এই বিশ্লেষণ বা আর্থিক বিশ্লেষণ কিন্তু সাহায্য বা সহযোগিতা করে থাকে প্রতিষ্ঠানকে তার আগামী দিনে পথ চলার আরও বেশি মসৃণ হয় এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক হয়ে থাকে। এই আর্থিক বিশ্লেষণের মাধ্যমে তারা চিহ্নিত করে থাকে।
তো যাই হোক, এখন আসি যে এই যে অনুপাত বিশ্লেষণে এত সুনাম করলাম, এত ভালো কথা বললাম, এত উদ্দেশ্য বর্ণনা করলাম, আসলে এরও কিন্তু কিছু সীমাবদ্ধতা কিন্তু রয়েছে। যে সর্বদাই কি সে সঠিক ফলাফল দেয় কি না, অথবা দিলে পরেও সেগুলা আসলে যথার্থ কি না, তার মধ্যে কি কোনো খুঁত নাই? তো এরকম অনেকগুলা বিষয় এখানে রয়েছে। কিছু সীমাবদ্ধতা তো আসলে সব কিছুরই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। তো এইখানে অনুপাত বিশ্লেষণে বা আমরা যেটা বলছি যে আর্থিক বিশ্লেষণে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিভিন্ন ধরনের যে বিশ্লেষণের কথা বললাম তোমাদেরকে, যে সেই সম্পর্কে দুই একটা বই থেকে আমি কিছু পয়েন্ট তোমাদেরকে একটু উল্লেখ করছি আমি। যেমন ধরো, এখানে বড় যে সীমাবদ্ধতাটা রয়েছে সেটা হলো ঐতিহাসিক ব্যয় নির্ভরতা। উদ্ধৃতপত্রে সম্পত্তিসমূহ বেশিরভাগ ক্ষেত্রে ঐতিহাসিক ব্যয় লিপিবদ্ধ করা হয়, বর্তমান বাজার মূল্য বিবেচনা করা হয় না। এই জন্য উদ্ধৃতপত্রে সম্পত্তির মূল্যে ভুল ধারণা দিতে পারে। এটা একটা বড় ত্রুটি, কারণ আমরা জানি যে আমাদের যখন রেকর্ডিংয়ের যে সিস্টেমটা, সেখানে আমরা কী করি, হিস্টোরিক্যাল কস্ট বেসিসে আমরা আমাদের হিসাবের খাতায় সম্পদ এবং সম্পত্তিগুলোকে বিশেষ করে আমরা লিপিবদ্ধ করে থাকি। কিন্তু সময়ের প্রেক্ষিতে দেখা যায় যে ওই সম্পদের মূল্য কিন্তু বেড়ে গেছে, কিন্তু সেটা আমরা সহসাই কিন্তু পরিবর্তন করে আমরা ওই সম্পত্তি এবং দায়ের যে তুলনামূলক চিত্র, সেটা কিন্তু যথার্থ নাও হতে পারে, শুধুমাত্র এই কস্ট বেসিসে উল্লেখ থাকার কারণে বা বর্তমান মূল্য বিবেচনা না করার কারণে। এরপর আমরা বলছি মুদ্রাস্ফীতির প্রভাব। মুদ্রাস্ফীতিকেও কিন্তু এই আমাদের যে যেটা বলছিলাম যে আর্থিক বিশ্লেষণ, সেটা কিন্তু মুদ্রাস্ফীতিকে কিন্তু বিবেচনা করে না। তাহলে মুদ্রাস্ফীতিকে যদি বিবেচনা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে। গত বছরের ভিত্তিতে যদি আগামী বছরের প্ল্যান যদি আমরা করি এবং সেখানে যদি মুদ্রাস্ফীতি বা পণ্যের মূল্য বৃদ্ধিকে যদি আমরা বিবেচনা না করি, যে র মেটেরিয়াল সংগ্রহ করতেছি আমরা অনেক বেশি প্রাইস দিয়ে, মূল্য স্ফীতি হয়ে গেছে, কিন্তু বিক্রয় মূল্য আমরা পরিবর্তন করিনি, তো ডেফিনেটলি কিন্তু সেখানে কী হবে, একটা লস চলেই আসবে এবং এই ধরনের ত্রুটি বিচ্যুতি কিন্তু থেকেই যাবে এবং সঠিক ফলাফল কিন্তু নির্ণীত হবে না। যেমন একটা চিত্র ফুটিয়ে তোলা যেতে পারে, সেটি হচ্ছে যে আমাদের দেশের যে সমস্ত সরকারি চিনি কলগুলো আছে, সেগুলো কিন্তু এই মুদ্রাস্ফীতিকে কিন্তু আসলে বিবেচনা করে না। ওদিকে র মেটেরিয়ালটা কেনা হয় অনেক প্রাইসে, সেখানে মুদ্রাস্ফীতিকে বিবেচনা করে কেনা হয়, আর বিক্রয়ের সময় সেটি সরকার মূল্য নির্ধারণ করে দেয়, যে সেখানে চিনির মূল্য নির্ধারণ করা থাকে, যে কারণে মুদ্রাস্ফীতি অ্যাডজাস্টেড না হওয়ার কারণে কিন্তু বছর বছর তারা লস দিতে থাকে। তো সরকারি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়, এই জন্য এখনও বন্ধ হয়ে যায়নি আর কি। তারপরেও আমরা দেখি যে মাঝে মধ্যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেমন বিগত বছর 6টি চিনিকলকে উৎপাদন থেকে বিরত রেখেছে। তো যাই হোক, এরকম সরকার হয়তো সিদ্ধান্ত নেবে, কিন্তু প্রাইভেট সেক্টরে যখন বিজনেসগুলো হয় তখন তো কিন্তু তারা দিনের পর দিন লস দিয়ে কিন্তু বিজনেস করবে না। এইটা একটা বড় দিক, যে লস দিয়ে তো আসলে বেশি দিন ব্যবসা করলে সেই ব্যবসা টিকবেও না। এরপরে বলছে অস্পর্শনীয় সম্পদের অনুল্লেখ, যে অনেক অস্পর্শনীয় সম্পত্তি উদ্ধৃতপত্রে প্রদর্শিত হয় না, ফলে ব্যবসায়ের মূল্য ব্যাপকভাবে প্রভাবিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে অনেক পণ্য উন্নয়নমূলক ব্যয় সরাসরি ব্যয় হিসেবে চার্জ করা হয়, যার সুবিধা পরে পাওয়া যায়, কিন্তু উদ্ধৃতপত্রে এর প্রতিফলন দেখা যায় না। যেমন ধরো, যদি বিজ্ঞাপনের কথাই বলি, যে এটা রাতারাতি কিন্তু এটার যে সুবিধা, সেটা কিন্তু একদিনই পাওয়া যাবে না। এটা এই বিজ্ঞাপনের সুবিধাটা পেতে কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু এটা আমরা অলরেডি কিন্তু আমাদের যে মুনাফাজিত ব্যয়, সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখিয়ে ফেলি বা অন্তর্ভুক্ত করে ফেলি। এরপর আসছে নির্দিষ্ট সময়কাল ভিত্তি। একটি নির্দিষ্ট সময়কালের ভিত্তি করে আর্থিক বিবরণী তৈরি করা হয় বলে কোনো একটি নির্দিষ্ট সময়কালের আয় বিবরণী বা নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ করলে সঠিক তথ্য পাওয়া নাও যেতে পারে। এটা একটা দিক, যে সবসময় ওই সময়ের মধ্যেই ঘটলেই যে পাওয়া যাবে তা না। আসলে তো প্রতিষ্ঠান চলে হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট অনুযায়ী, তো সেখানে সময় লাগতে পারে। আন্তঃকোম্পানির তুলনা অসামঞ্জস্যতা, যে যদি ভিন্ন ভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন হিসাব নীতি বা অ্যাকাউন্টিংয়ের যে সমস্ত প্র্যাকটিসগুলো রয়েছে, সেগুলো যদি আলাদা আলাদাভাবে অনুসরিত হয়, তাহলে কিন্তু আন্তঃকোম্পানির তুলনা বাস্তবসম্মত কিন্তু হবে না, এখানেও ত্রুটি দেখা দিবে। তো এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হয়, যে আমাদের প্রতিষ্ঠানের এই যে তোমার আন্তঃসম্পর্কের যে অসামঞ্জস্যতা, সেগুলো কিন্তু যদি আমরা এইভাবে উল্লেখ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু যথার্থ কিন্তু হবে না। তো যথার্থ করতে গেলে অবশ্যই সারা বাংলাদেশে একই রকম প্র্যাকটিস হতে হবে, এটি হলো বিষয়বস্তু। তো যাই হোক, এই ছিল আর্থিক বিবরণীর সীমাবদ্ধতা।
আরেকটি বিষয় তোমাদের সাথে আজকে একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আর্থিক বিবরণী বিশ্লেষণের মৌলিক বিষয়গুলো কী কী। তো এইগুলা সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, যেহেতু তোমরা কাছে থাকলে বা শ্রেণীকক্ষে থাকলে হয়তো যেভাবে লেকচারগুলো দেওয়া হয়, এই অনলাইনে কিন্তু ওয়ান ওয়ে হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র থিওরিটিক্যালি হয়তো আলোচনায় করে যাচ্ছি, যে কারণ জানি যে তোমাদের কাছে যে বই পুস্তকগুলো রয়েছে সেগুলো যদি একটু খোলো তাহলে এগুলো পাবে। শুধুমাত্র আমি একটু আলোচনা করে দিচ্ছি আসলে সুবিধা অসুবিধাগুলো কোথায়, কেন আমরা এগুলা করবো। কারণ আমরা যদি মূল বিষয়বস্তুটা ধরতে না পারি তাহলে শুধুমাত্র অঙ্ক করে গেলেই তুমি ভালো মার্কস ক্যারি করতে পারো, কিন্তু ভালো শিক্ষার্থী তুমি নাও হতে পারো। তো ভালো ছাত্র হওয়া, ভালো মার্কস ক্যারি করা কিন্তু এক জিনিস না। তো এই ভালো হওয়ার জন্য কিন্তু সামগ্রিক বিষয়ে কিন্তু তোমাকে ভালো হতে হবে। তো যাই তিনটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, যে আমাদের যে আর্থিক বিশ্লেষণ রয়েছে সেটার মধ্যে আর্থিক বিবরণী বিশ্লেষণের তিনটি মৌলিক বিষয় জড়িত। 1 নম্বর হচ্ছে তারল্য, 2 নম্বর হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা এবং 3 নম্বর হচ্ছে সচ্ছলতা। এই তারল্য বলতে আমরা বুঝি যে কোনো ঋণদাতা প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের তারল্য ক্ষমতা আছে কিনা তা সর্বপ্রথম যাচাই করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের তারল্য বলতে আমরা নগদ টাকাকে আসলে বুঝে থাকি, নগদ বা ব্যাংক জমা, এই দুটাকে আমরা তারল্য বলে থাকি। তরল আর কি, যে সম্পদটাকে আমরা খুব দ্রুত অন্য সম্পদে রূপান্তর করতে পারি বা ব্যবহার করতে পারি, সেগুলোকে আমরা তরল সম্পদ বলে থাকি। তো প্রতিষ্ঠানের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে মূলত এই বিষয়টা ঋণদাতা প্রতিষ্ঠান যাচাই করে থাকে। তারল্যের ক্ষমতাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইটা একটা মৌলিক বিষয়। 2 নম্বর হচ্ছে যে আমরা বলেছি যে মুনাফা অর্জন ক্ষমতা, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে টাকাগুলো তারা ব্যবহার করে সেই টাকাগুলো আসলে যথাযথভাবে ব্যবহার করে তাদের মুনাফা অর্জন ক্ষমতাটা কতটুকু সেটা কিন্তু বিবেচনা করা হয়ে থাকে। আর 3 নম্বরে আমরা কি বলেছি, সচ্ছলতা। সচ্ছলতা বলতে আসলে প্রতিষ্ঠানের আমরা এখানে অনেক কিছুই বলে থাকি, যে সম্পদ এবং দায়ের তুলনামূলক চিত্র আমরা এখান থেকে উল্লেখ করে থাকি, যে তার সম্পদের চেয়ে যদি ঋণ বেশি যে হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলি যে প্রতিষ্ঠানটা কিন্তু সচ্ছল নয়, যে কারণ তার ঋণের পরিমাণ বেশি। তো যাই হোক, এই সচ্ছলতার বিষয়, তারল্যের বিষয় এবং মুনাফা অর্জন ক্ষমতা, এই 3টা বিষয় হচ্ছে মৌলিক বিষয় এই আর্থিক বিশ্লেষণের মধ্যে। এই 3টি বিষয়কে খেয়াল রেখে আসলে আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে বা জ্ঞান অর্জন করতে হবে, বা বাস্তব জীবনে যখন তুমি ব্যবহার করবে তখন সেইভাবেই অনুসরণ করবে। তো পরবর্তী লেকচার দ্বারা পর্যন্ত সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিজেকে লেখাপড়ার সাথে নিয়োজিত রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।